gets some width and gets it through. What a brilliant double 100 from Shakib Al Hasan, the third player from Bangladesh to do so. ওয়েলিংটন টেস্টে টাইগারদের রেকর্ডের দিনে সাকিব আল হাসানের ডাবল সেঞ্চুরি, মুশফিকের 1.5 শতক, দেশের পক্ষে যে কোনো জুটিতে সর্বোচ্চ 359 রানের মাইল ফলক। অবশ্যই এটা আমার মনে হয় এখন পর্যন্ত ডেফিনেটলি, কারণ ওয়াসিসে এবং এগেইনস্ট নিউজিল্যান্ড এবং এই মাঠে অবশ্যই একটা রেকর্ড। আমরা যেহেতু এতগুলো টেস্ট খেলছি, দুজনেরই দায়িত্ব আছে যে দলের প্রয়োজনের টাইমে যত বেশি পারা যায় কন্ট্রিবিউট করা, তো সেটাই আসলে চেষ্টা থাকে। দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের 542 রানের বিশাল সংগ্রহে চাপের মুখে নিউজিল্যান্ড। মাঠের বাইরে বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি নিয়ামতুল্লাহ বাবু। বাংলাদেশ নিউজিল্যান্ড টেস্ট সিরিজের খবর। ওয়েলিংটন টেস্টের দ্বিতীয় দিন ছিল টাইগারদের রেকর্ডের দিন। বেসিন রিজার্ভে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে বিশাল স্কোর গড়েছে টাইগাররা। ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি তুলে নিয়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। সেঞ্চুরি পেয়েছেন অধিনায়ক মুশফিকুর রহিমও। যে কোনো জুটিতে দেশের হয়ে সর্বোচ্চ 359 রানের জুটি গড়েছেন দুজন। সাকিব মুশফিকের দুর্দান্ত পারফরমেন্সে দিন শেষে বাংলাদেশের সংগ্রহ 7 উইকেটে 542 রান। মোস্তাফিজুল হক আকাশের তোলা ছবিতে নিউজিল্যান্ড থেকে আরো জানাচ্ছেন হুমায়ুন কবির রোজ। দ্বিতীয় দিনে সুন্দর সকালের প্রত্যাশা ছিল সবার, কিন্তু শুরুতেই মিস্টার কুল মোমিনুলের উইকেট নিয়ে ভিন্ন কিছু ইঙ্গিত দেয় নিউজিল্যান্ড। তবে স্বাগতিকদের জানা ছিল না রঙিন পোশাকে জয় না পাওয়া আহত বাঘেরা সাদা পোশাকে এদিন কিউই পাখিদের ডানা ভেঙে দিবে। মোমিনুলের বিদায়ের পরপরই শুরু সাকিব মুশফিকময় গল্পের। ব্যাটিং গ্রামারে দারুণ সব শট প্রদর্শন করতে থাকা সাকিবের ওপর স্পটলাইটটা ছিল আলাদা করে। 71 রান করে ক্যারিয়ারে 3000 রানের ক্লাবে ঢুকে পড়েন সাকিব। এখানে শেষ না, অধিনায়ক মুশফিকের যোগ্য সঙ্গ নিয়ে 2 বছর পর চতুর্থবারের মতো সেঞ্চুরি উদযাপনে ব্যাট উঁচিয়ে ধরেন বাংলার জান সাকিব আল হাসান। মেঘের আগা জ্যোৎস্নার মতো নয়, ওয়েলিংটনের ক্রিকেট আকাশ ভেদ করে উজ্জ্বল ছড়িয়েছেন অধিনায়ক মুশফিকুর রহিমও। মাটি কামড়ে লড়াই করেছেন আপসহীন ব্যাটে, হাঁকিয়েছেন চতুর্থ টেস্ট সেঞ্চুরি। উদযাপনে বিশেষত্ব দিলেন তামিমে দেওয়া এই কয়েন দেখিয়ে। এরপর চলে গেল 2 সেশন, কিন্তু উইকেট নামক সোনার হরিণের দেখাই মিলছিল না নিউজিল্যান্ডের। পাবেই বা কি করে? এদিন যে সাকিব মুশফিকে মুগ্ধ বাংলাদেশ আর দগ্ধ নিউজিল্যান্ড। তাদের দুজনের ব্যাটিংয়ে তাসমান সাগরের সীমানাও ছাড়িয়েছে কিউইদের হতাশা। বোল্ড টিম সাউদিদের হতাশার সাগরে ভাসিয়ে তৃতীয় বাংলাদেশী হিসেবে ডাবল সেঞ্চুরির চূড়া ছুঁয়ে ফেলেন সাকিব আল হাসান। সবকিছু দারুণ চলছিল, কিন্তু ব্যক্তিগত 159 রানে অধিনায়ক মুশফিক আউট হলে স্বস্তির হাসি ফোটে কিউইদের চোখে মুখে। তবে ততক্ষণে সাকিবের সাথে মুশি রচনা করেছেন ইতিহাস। বাংলাদেশের 16 বছরের টেস্ট ক্রিকেটে রেকর্ড 359 রানের জুটি গড়েন তারা। সঙ্গী হারিয়ে সাকিবও তাড়াতাড়ি ফিরেছেন প্যাভিলিয়নে। তবে তার ব্যক্তিগত 217 রান টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ব্যক্তিগত সর্বোচ্চ। দিন শেষে মিরাজ আউট হলেও স্কোরবোর্ড আরো সমৃদ্ধ করতে সাব্বির অপরাজিত আছেন 10 রান করে। ক্রিকেট বিষয়ে বেশ সুনাম থাকা কিউইদের পেস বোলিং ঝাঁজ বাংলাদেশের ব্যাটিং লাইন আপে মরিচে ফেলাতে পারেনি। উল্টো সাকিব মুশফিকের ব্যাটিং রসায়নে হতাশার সাগরে ভেসেছে নিউজিল্যান্ড। এবার তাই বাংলাদেশ অধিনায়ক মুশফিকের সংকল্প নিউজিল্যান্ডকে ফলো অনে ফেলানো। ওয়েলিংটনের বেসিং রিজার্ভ থেকে হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, নিউজিল্যান্ড। দুর্দান্ত ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছে বাংলাদেশ, তাও আবার কিউইদের মাটিতে। এমন বিস্ময়কর ব্যাটিংয়ের কারিগর 2 টাইগার, ইনজুরি থেকে ফেরা টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। দলীয় রেকর্ডের দিনে 2 টাইগারের নামের পাশেও যোগ হয়েছে অনেকগুলো রেকর্ড। এমন একটি নজর কাড়া শটে কিউই বোলারদের ভিতটাই কাঁপিয়ে দিলেন 2 টাইগার। ওয়ানডে আর টি20তে হোয়াইট ওয়াশ হওয়ার পর টেস্টে গর্জে উঠেছে টাইগার ব্যাটসম্যানরা।
সাকিব আল হাসান আর মুশফিকুর রহিম কিউই বোলারদের বেধড়ক পিটিয়ে রান বন্যা ছোটানোর পাশাপাশি ঝড় তুলেছেন রেকর্ড বইয়েও। যে ঝড় ছাড়িয়ে গেছে ওয়েলিংটনের 30 কিলোমিটার বেগের ঝড়ো বাতাসকেও। ব্যক্তিগত রেকর্ডের শুরুটা সাকিবের হাত ধরে। হাবিবুল বাশার ও তামিম ইকবালের পর তৃতীয় বাংলাদেশী হিসেবে 3000 রানের মাইলফলক স্পর্শ করলেন 71 রান করে। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিটা তুলে নেন অধিনায়ক মুশফিক। এর আগে আরো 3টি সেঞ্চুরির মালিক হলেও কিউইদের বিপক্ষে প্রথম সেঞ্চুরি দেখা পান তিনি। এরপর শুধুই নিজেদের ছাড়িয়ে যাওয়ার গল্প, যে গল্পে আছে সাকিব আল হাসানের প্রথম ডাবল সেঞ্চুরির ছোঁয়া। নিজের আগের ব্যক্তিগত সর্বোচ্চ 144কে ছাপিয়ে এদিন সাকিব যখন থামলেন তখন তার নামের পাশে 217 রানের ঝলমলে ইনিংস, যেটি কিনা বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসও। সাকিবের এত অর্জনের দিনে আন্তর্জাতিক রেকর্ড বুকেও নড়চড় হবে, তাই তো স্বাভাবিক। বিশ্বের 14তম অলরাউন্ডার হিসেবে টেস্ট ক্রিকেটে 3000 রান এবং 150 শতাধিক উইকেটের মালিক সাকিব আল হাসান। খুবই ভালো লাগছে এবং অবশ্যই এটা আমার মনে হয় এখন পর্যন্ত ডেফিনেটলি, কারণ ওয়াসিসে এবং এগেইনস্ট নিউজিল্যান্ড এবং এই মাঠে অবশ্যই একটা রেকর্ড। আমাদের দুজনেরই দায়িত্ব ছিল, স্পেশালি আমরা যেহেতু এতগুলো টেস্ট খেলছি, দুজনেরই দায়িত্ব আছে যে দলের প্রয়োজনের টাইমে যত বেশি পারা যায় কন্ট্রিবিউট করা, তো সেটাই আসলে চেষ্টা থাকে। নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশকে আগে সব টেস্টেই হারতে হয়েছে ইনিংস ব্যবধানে। এমন রেকর্ডের দিনে আর প্রথম ইনিংসের পাহাড় সময় স্কোরে সেই দুঃসহ স্মৃতি কাটিয়েছে টাইগাররা। দেশবাসী এখন জয় স্বপ্নে বিভোর। নোমান আব্দুল্লাহ, সময় সংবাদ। নিজেদের ক্রিকেট ইতিহাসে একটি স্মরণীয় দিন পার করল বাংলাদেশ। অতিথি দল হিসেবে সর্বোচ্চ রানের পার্টনারশিপে সাকিব মুশফিক ভাঙলেন 44 বছরের রেকর্ড। এছাড়া যে কোনো উইকেটে দেশের হয়ে সর্বোচ্চ রান কিংবা পঞ্চম উইকেট জুটিতে চতুর্থ সর্বোচ্চ রানের রেকর্ডও গড়েছেন এই জুটি। ওয়েলিংটন টেস্টের রেকর্ডের কথা জানাচ্ছেন মাহবুব রিমন। দুরন্ত, দুর্দান্ত, অবিস্মরণীয় কোনো বিশেষণে মুশফিক সাকিবের পার্টনারশিপকে ভাষায় বর্ণনাই করা যাবে না। নিউজিল্যান্ডের ওয়েলিংটনের বেসিন রিজার্ভ পার্কে তখন চলছিল 25 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস। এর মধ্যেই সবকিছু লন্ডভন্ড করে দিল এই জুটি। পঞ্চম উইকেটে তাদের 359 রানের পার্টনারশিপ উলট পালট করে দেয় রেকর্ড বইয়ের অনেক পাতা। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানের জুটি ছিল পাকিস্তানের বিপক্ষে ইমরুল তামিমের 312। সাকিব মুশফিক সে রেকর্ড তো ভাঙলেনই, সে সঙ্গে যোগ করলেন আরো 47 রান। তাদের এই জুটি টেস্ট ক্রিকেটের 34তম সর্বোচ্চ রানের পার্টনারশিপ। টেস্ট ক্রিকেটের পঞ্চম উইকেট জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ড 1946 সালে ব্যাডম্যান বার্নার্সের 405 রান। মাত্র 3 ধাপ পিছিয়ে সাকিব মুশফিক জুটি আছে 4 নম্বরে। আর নিউজিল্যান্ডের সফরকারী দল হিসেবে সর্বোচ্চ রানের পার্টনারশিপও এটি। 1973 সালে ডানুরিল টেস্টে চতুর্থ উইকেট জুটিতে আসিফ ইকবাল ও মোস্তাক মোহাম্মদ করেছিলেন 350 রান। আর বেসিন রিজার্ভ মাঠের দ্বিতীয় সর্বোচ্চ রানের জুটিও এটি। এই প্রথম কিউইদের বিপক্ষে তাদের মাটিতে টেস্টে 100 ওভার খেললো টাইগাররা। আর এবারই কোন টেস্টে বাংলাদেশের প্রথম 6 ব্যাটসম্যানের মধ্যে 4 জনই পেলেন অর্ধশতক। আর সবচেয়ে বড় কথা, প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষেই চালকের আসনে বাংলাদেশ। মাহবুব রিমন, সময় সংবাদ। দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে রয়েছেন একসময়ের বাংলাদেশের বোলিং আক্রমণের অন্যতম ভরসা পেসার শাহাদাত হোসেন। সাকিব মুশফিকরা যখন ওয়েলিংটনের ব্যাট হাতে ঝড় তুলছেন তখন দেশে বসে 9 বছর আগে বেসিন রিজার্ভে খেলা টেস্টের স্মৃতি রোমন্থন করলেন শাহাদাত। পরামর্শ দিলেন ব্যাটসম্যানদের পর এবার বোলারদের দায়িত্ব নিতে হবে। সঙ্গে এও আশা করেন আবারও জাতীয় দলের জার্সি গায়ে দেশের জন্য ভালো কিছু করার। একসময় টাইগার শিবিরের বোলিং ভরসা শাহাদাত হোসেন। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর দুর্দান্ত বোলিং করে নজর কেড়েছেন ক্রিকেট বিশ্বের। দলের জয়ে বিভিন্ন সময় রেখেছেন অনন্য অবদান। ওয়ানডেতে আছে তার হ্যাট্রিকও। 2008 সালে প্রথমবারের মতো নিউজিল্যান্ড সফরে গিয়েছিলেন শাহাদাত। সেবার কিউইদের কাছে হারলেও বেসিন রিজার্ভে 3 উইকেট নিয়েছিলেন এই পেসার। ওয়েলিংটন টেস্টে মুশফিক সাকিবদের দুর্দান্ত ব্যাটিং দেখে 9 বছর আগে ফিরে গেলেন 38 টেস্টে 72 উইকেট নেয়া এই পেসার। নিউজিল্যান্ডের মাটিতে ভালো ফল আনতে এবার বোলারদের দায়িত্ব নেওয়ার পরামর্শ দিলেন শাহাদাত। এক্সপিরিয়েন্স থেকে ইম্পর্টেন্ট হলো ওইখানে আপনার মেনটেন হলো সবচেয়ে বড় জায়গাটা, মানে আমি কোন জায়গাটা বল করব। ওয়েলিংটনে উইকেট এরকম কোন দিন ছিল না। ওইখানে আপনি হয়তো বা নর্মালি প্রেশার দিলে অথবা বাউন্স করতো, বল সুইং করতো, বাট এখন উইকেট ডিফারেন্ট। তো এটা আমাদের জন্য ভালো, হয়তো স্পিন একটু গ্রিপ করতে পারে আমাদের জন্য। পাকিস্তানের বিপক্ষে টেস্টে ডান হাঁটুতে ব্যথা পেয়ে 2015 সালে বাদ পড়েন দল থেকে। দীর্ঘদিন হয়ে গেল দলের বাইরে এই টাইগার পেসার। তবে সম্প্রতি সমাপ্ত জাতীয় ক্রিকেট লিগেও করেছেন দারুণ পারফরমেন্স। তাই এখন স্বপ্ন দেখেন আবারও জাতীয় দলে ফেরার। সেই লক্ষ্যে নিজের পেস এবং ফিটনেস নিয়ে কাজ করে যাচ্ছেন শাহাদাত। আমি মনে করি যে ইনশাল্লাহ আমি যা দিয়েছি বেটার কিছু দেওয়ার উচিত ছিল। সুযোগ যখন আসবে তখন আমি এই জিনিসটা ট্রাই করবো দেওয়ার জন্য। পেসটাও আমার অনেক ভালো, এখন অনেক জোরে বল করতেছি মাশাআল্লাহ, জায়গাটা অনেক বেটার।
ওয়ানডেতে 51 ম্যাচে 47 উইকেট পেয়েছেন শাহাদাত। তবে অঙ্কটা আরো বাড়াতে চান এই পেসার। জাতীয় দলের জার্সিতে দেশের জন্য খেলতে চান আরো দীর্ঘদিন। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। নারী ক্রিকেটের খবর। জয়ের ধারায় ফেরার মিশন নিয়ে কক্সবাজারে শনিবার দ্বিতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ নারী দল। প্রথম ওয়ানডেতে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং কোনো বিভাগে জ্বলে উঠতে পারেনি নারীরা। দলের কাছ থেকে কাঙ্ক্ষিত পারফরমেন্স না আসায় কোচ ডেভিড ক্যাপেলের ওপর বিসিবি কিছুটা হলেও অসন্তুষ্ট। সকাল 9:30টায় শুরু হবে দু দলেরই ম্যাচটি। কক্সবাজার থেকে সুজাউদ্দিন রুবেলের তথ্য, মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচে ব্যাটিংয়ে সেই চিরচেনা অসহায় আত্মসমর্পণ। বিদেশি কোচ দিয়েও এই রোগ সারছে না নারী দলের। দল নিয়ে এবার বোমাটা ফাটালেন বাংলাদেশের নারী ক্রিকেটের মূল অভিভাবক এম এ আউয়াল। বিসিবির কাঠগড়ায় ইংলিশ কোচ ডেভিড ক্যাপেল। দায়িত্ব নেবার পর বেশ কমাস পার হয়ে গেলেও এখনো নাকি দলকে নিয়ে পরিকল্পনার ছকই আঁকতে পারেনি ক্যাপেল। তাই ডেভিডের ওপর সন্তুষ্ট নয় বিসিবি। নাম্বার অফ ব্যাটিং অর্ডার যেটা, সেখানে কে কোথায় ব্যাটিং করবে এই জিনিসটা ফিক্স করতে পারতেছে না কোচের সাথে আমি কালকে কথা বলেছি। আমি এই জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট আর কি, কে একে ব্যাট করবে, দুইয়ে ব্যাট করবে, কে 5-এ ব্যাট করবে। নেক্সট ম্যাচগুলো কোচকে আমি বলে দিয়েছি, জায়গাগুলো আমাদের একটু দুর্বলতা আছে। দল নির্বাচনে যার ভূমিকা সবচেয়ে বেশি, সেই নির্বাচক এখন ওয়েলিংটনে বসে ধারাভাষ্য দিচ্ছেন বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার সিরিজের। হাস্যকর হলেও সেখানে বসেই নাকি দলের খেয়াল রাখছেন আতাহার। আর এতে করে নাকি কোনো সমস্যাই হচ্ছে না নারী দলের। মুঠোফোনের মাধ্যমেই নাকি তিনি দলের সাথে সবসময় যোগাযোগ রাখেন। আতাহার যতটুকু দায়িত্ব ছিল পালন করে গেছে, টিম সিলেকশন করে গেছেন। এখন যদি বেস্ট এলিমেন্টের জায়গায় কাকে কাকে নিবে, কাকে ইয়ে করবে, সেটা কোচ আতাহার ওদের সাথে যোগাযোগ করে, অ্যাসিস্ট্যান্ট কোচ আছে আমাদের সাথে যোগাযোগ করে নিচ্ছে আর কি। তবে ডেভিড ক্যাপেলের মতে ভুল ত্রুটি সূত্রে ঘুরে দাঁড়াবে দল। আর ব্যাটিং অর্ডার নিয়ে এই কোচের দিকে অভিযোগের প্রশ্ন তুললেও সে ব্যাপারে একদমই নিশ্চুপ এই ইংলিশম্যান। আমি আমার বিষয়ে কোনো কথা বলবো না, তবে আমরা সব বিভাগেই ভালো করতে চাই। ম্যাচে সেটাই প্রমাণ করতে চাই। আশা করি দলের সবাই দায়িত্ব নিয়ে খেলে সব সমালোচনার জবাব দেবে। ওয়ানডে ক্রিকেটে দক্ষিণ আফ্রিকা নারী দলের বিপক্ষে কেবল এক জয় বাংলাদেশের, তাও আবার 4 বছর আগে। বর্তমান পরিস্থিতিতে দ্বিতীয় জয় যেন বড্ড প্রয়োজন বাংলাদেশের নারীদের। সজল মিত্র, রিচার্ড, সময় সংবাদ। অস্ট্রেলিয়া পাকিস্তান ওয়ানডে সিরিজ প্রসঙ্গ। ব্রিসবেনে 5 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে পাকিস্তানকে 92 রানের বিশাল ব্যবধানে হারিয়ে সিরিজে 1-0 এগিয়ে গিয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। আগে ব্যাট করতে নেমে ওয়েডের সেঞ্চুরির সুবাদে 268 রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পায় স্বাগতিকরা। জবাবে ব্যাট করতে নেমে 176 রানেই গুটিয়ে যায় সফরকারীদের ইনিংস। টস জিতে আগে ব্যাট করতে নেমে 13 রানে 2 উইকেট হারিয়ে বিপাকে পড়ে অজিরা। এরপর অবশ্য হেডের 39 ও ম্যাক্সওয়েলের 60 রানের কল্যাণে ঘুরে দাঁড়াতে থাকে স্বাগতিকরা। ব্যাটিং অর্ডারে 7 নম্বরে নামা উইকেট রক্ষক ব্যাটসম্যান ম্যাথু ওয়েডের ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরির ওপর ভর করে 268 রানের থামে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। ওয়েড 100 রানে অপরাজিত থাকেন। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই কামিন্স ও ফকনারের বোলিং তোপে পড়ে পাকিস্তানি ব্যাটসম্যানরা। বাবর আজমের 33, ইমাদের 29, অধিনায়ক আজহারের 24 ও উমর আকমলের 21 রানের পরও 44 বল বাকি থাকতে মাত্র 176 রানেই গুটিয়ে যায় পাকিস্তান। অজি বোলারদের হয়ে ফকনার 32 রানে 4টি ও প্যাট কামিন্স 33 রানে নেন 3টি করে উইকেট। দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কার টেস্ট সিরিজ প্রসঙ্গ। তৃতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার চেয়ে 346 রানে পিছিয়ে আছে শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে প্রোটিয়াদের 426 রানের জবাবে 4 উইকেটে 80 রান করেছে লঙ্কানরা। অলক স্বল্পতার কারণে দ্বিতীয় দিন নির্ধারিত সময়ের বেশ আগেই খেলা বন্ধ ঘোষণা করা হয়। আগের দিনের 3 উইকেটে 338 রানের সংগ্রাহকে দ্বিতীয় দিনে খুব একটা বড় করতে পারেনি দক্ষিণ আফ্রিকা। প্রথম দিন সেঞ্চুরি তুলে 125 রানে অপরাজিত থাকা হাশিম আমলার ব্যাটে এদিন যোগ হয় মাত্র 9 রান। দলীয় 367 রানে ব্যক্তিগত 134 রানে আমলার আউটের আগেই সকালে আরও 3টি উইকেট হারায় প্রোটিয়ারা। প্রথম দিন ব্যাকফুটে থাকা লঙ্কানরা বোলারদের তোপে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে 426 রানে আটকে দেয় স্বাগতিকদের। 4টি করে উইকেট তুলে নেন প্রদীপ ও কুমারা। জবাব দিতে নেমে অবশ্য সুবিধা করতে পারেনি শ্রীলঙ্কাও। ইনিংসের প্রথম ওভারে কোনো রান না তুলতেই ফেরেন করুণারত্নে। মাঝে মেন্ডিস কিছুটা প্রতিরোধের চেষ্টা করলেও 41 রান করেই সাজঘরে ফিরতে হয় তাকে। ফিল্যান্ডার ও রাবাদার গতি ঝড়ে 80 রানে 4 উইকেট হারিয়ে ধুঁকছে সফররতরা। Many batsmen have had that on routines that have been a little bit unusual.
বাংলাদেশের সিনিয়র ফুটবলাররা অধিকাংশই মাদকাসক্ত, তাই সামনের মৌসুমে সিনিয়র ফুটবলার ছাড়াই দল গঠন করবে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। তার পরিবর্তে নিজস্ব একাডেমিতে বয়সভিত্তিক দল গঠন করে সেখান থেকে ফুটবলার বাছাই করে প্রিমিয়ার লিগে অংশ নেওয়ার পরিকল্পনা ক্লাবটির। শুক্রবার শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে একথা বলেন সভাপতি মঞ্জুর কাদের। গেল বাফুফে নির্বাচনে কাজী সালাউদ্দিনের বিপক্ষে নিজের সমর্থিত প্যানেলের হারের পর অনেকটাই অগোচরে চলে যান মঞ্জুর কাদের। ফেডারেশনের সঙ্গে টানাপোড়েনের কারণে খুব একটা মনোযোগীও ছিলেন না সদ্য সমাপ্ত প্রিমিয়ার লিগে। যে উদাসীনতায় শেখ জামাল হারিয়েছে বিপিএল এর হ্যাট্রিক শিরোপা জয়ের সুযোগ। 2016 সালের পুরোটাই ব্যর্থতার বৃত্তে ছিল শেখ জামাল, যার শুরুটা হয়েছিল দলের প্রথম সারির ফুটবলারদের ক্লাব টেন্টে রাখতে না পারার মধ্য দিয়ে। তাই পোর খাওয়া ক্লাবটি এবার হাঁটছে ভিন্ন পথে। একাডেমি থেকে বয়সভিত্তিক দল গঠন করে প্রিমিয়ার লিগে নামতে চায় ধানমন্ডির জায়ান্টরা। তার আগে অবশ্য দেশের সিনিয়র ফুটবলারদের এক হাত নিয়েছেন ক্লাব সভাপতি। ফুটবলারগুলো বর্তমানে আছে, এদের দিয়ে এই দেশে কোনো ফুটবল আশা করা যায় না। যারা ওয়াকিং ফুটবল খেলবে, লক্ষ লক্ষ টাকা চার্জ করবে, এরা মদে আসক্ত হয়ে গেছে, ফেন্সিডিলে আসক্ত হয়ে গেছে, ওদেরকে শেখ জামাল বার করে দিচ্ছে। গ্রাসরুট থেকে ছেলেপেলেদেরকে নিয়ে আমরা ফুটবল অর্গানাইজ করব। শুধু শেখ জামাল একা ফুটবল অর্গানাইজ করলে তো হবে না, এসে নেশন ওয়াইজ ফুটবল অর্গানাইজ করতে হবে ইয়াং ছেলেপেলেদেরকে নিয়ে। সবগুলো ক্লাবেরই তাই করতে হবে। বেশ কয়েকটি বয়সভিত্তিক দল নিয়ে গেল 1 বছর ধরে ক্রিকেট একাডেমি পরিচালনা করছে শেখ জামাল, যা এরই মধ্যে অবদান রাখতে শুরু করেছে দেশের ক্রিকেটে। তাদের উৎসাহ দিতে ক্লাব প্রাঙ্গণে আয়োজন করা হয় বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের। একাডেমির বয়স 1 বছর। এই 1 বছরের মধ্যে আমার ন্যাশনাল টিমে আন্ডার 16-এ চান্স পেয়েছে 4 জন। তা আই ফিল দ্যাট যে ফিউচার আমার টিম থেকে ন্যাশনাল টিমে যাবে এবং চান্স পাবে, এটাই। ক্রীড়া প্রতিযোগিতায় একাডেমির শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন ইভেন্টে অংশ নেন তাদের অভিভাবকরাও। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে কাজ করছে সরকার। গেল 3 বছরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে এক মতবিনিময় সভায় কথা বলেন উপমন্ত্রী আরিফ খান জয়। এ সময় দেশের বিভিন্ন স্টেডিয়ামগুলো সংস্কার করার পাশাপাশি রাজশাহী ও কক্সবাজারে 2টি আন্তর্জাতিক মানের বিকেএসপি তৈরি করার প্রকল্প সরকার হাতে নিয়েছে বলেও জানান মন্ত্রী। দেশের ক্রীড়াঙ্গনকে টেনে একটি সুন্দর জায়গায় তুলে নেওয়া এবং এ দেশটিকে বিনির্মাণ করা, নিজের বিনাশের জন্য আমি সকলকে বিনির্মাণ করতে পারি, এরকম একটি প্রতিশ্রুতি থেকেও কাজ করে যাচ্ছি। ডেভেলপমেন্টগুলো আমাদের এই জায়গায় হয়েছে। ভুটানের সঙ্গে যে রেজাল্টটুকু হয়েছে, এটি একটি অ্যাক্সিডেন্ট। 2টি নতুন বিকেএসপি করছি, ভেরি মডার্ন, এবং সেটা গ্লোবাল লেভেলের বিকেএসপি করছি। খেলার সময় আরো থাকছে। ইপিএল এর বিগ ম্যাচে লিস্টার সিটির মুখোমুখি হচ্ছে চেলসি। টটেনহ্যামের প্রতিপক্ষ ওয়েস্ট ব্রুম। আর্সেনাল খেলবে সোয়ানসি সিটির বিপক্ষে। বাংলাদেশের হ্যান্ডবল মানেই যেন একটা হতাশা। একমাত্র এসএ গেমস ছাড়া আন্তর্জাতিক অঙ্গনে সাম্প্রতিক সময়ে আর কোনো সাফল্য নেই হ্যান্ডবল দলের। এশিয়ান অঞ্চলের অন্যান্য দেশগুলো যেভাবে এগিয়েছে, ঠিক সেই গতিতেই যেন পিছিয়েছে বাংলাদেশের হ্যান্ডবল। সাবেক খেলোয়াড় ও প্রশিক্ষকরা মনে করেন বেশি বেশি ম্যাচ আর কার্যকরী ও বাস্তবসম্মত সুনির্দিষ্ট পরিকল্পনা বাস্তবায়নই ফিরিয়ে দিতে পারে হ্যান্ডবলের সুদিন। অন্যদিকে ফেডারেশন কর্তাদের কণ্ঠে ছড়ল সঠিক পৃষ্ঠপোষকতার আক্ষেপ। এসএ গেমসে অনেকটা বাধ্য হয়েই অংশগ্রহণ করে থাকে বাংলাদেশ। সারা বছরে এই একটি টুর্নামেন্টে অংশগ্রহণের মধ্যেই সীমাবদ্ধ থাকে হ্যান্ডবলে লাল সবুজের প্রতিনিধিরা। এর বাইরে আন্তর্জাতিক অঙ্গনে আর কোনো প্রতিযোগিতায় অংশই নিতে পারে না বাংলাদেশ। দক্ষিণ এশিয়ায় এই প্রতিযোগিতায় বাংলাদেশ ফাইনাল খেলছে গেল কয়েক আসর ধরেই, তবে চ্যাম্পিয়ন হতে পারেনি কখনোই। ভারতের কাছে সবসময় ধরাশায়ী হয় বাংলাদেশ। লক্ষ্যটা আরেকটু বড় করা উচিত বলেই মনে করেন সাবেক খেলোয়াড় ও বর্তমান কোচরা। শুধুমাত্র এসএ গেমস নয়, নজর দেওয়া উচিত আন্তর্জাতিক অন্যান্য ইভেন্টগুলোর দিকেও। এই এশিয়ান লেভেলে নিজেদেরকে তুলে ধরাটা আমি মনে করি যে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনাই যথেষ্ট। আমি মনে করি এবং একটা যদি ভালো পরিকল্পনা না হয় তাহলে এটা আমরা এশিয়ান লেভেলেও চলে যেতে পারবো, এটা আনডাউটফুলি বলা যায়। সুস্পষ্ট পরিকল্পনা আর বেশি বেশি ম্যাচ খেললে হয়তো দেশের হ্যান্ডবল মুক্তি পাবে এই রুগ্ন দশা থেকে, এমনটাই মনে করেন সাবেকরা। ভালো একটা টিম তারা বছরে হাইয়েস্ট যদি খেলার সুযোগ পায় 8 থেকে 10টা খেলা খেলতে পারে, কিন্তু সেই প্লেয়ারের বছরে যদি রাউন্ডে ইয়ার তাকে মাঠে থাকতে হয় তাহলে 30 থেকে 40টা খেলা তাকে
কোনো না কোনোভাবে খেলতে হবে। আমরা যদি বেশি গেম খেলতে পারি আমাদের প্লেয়ারদের টেম্পারমেন্টগুলি ভালো হবে এবং আমরা গেমের মাধ্যমে আমাদের ভুল ত্রুটিগুলি ধরে ভবিষ্যতে ওটার উপরে কাজ করে ন্যাশনাল টিম আরো ভালো করতে পারবো। ফেডারেশনের পরিকল্পনা আছে, তবে সঠিক পৃষ্ঠপোষকতার অভাবে অর্থনৈতিক সংকট থাকায় বাংলাদেশ অংশ নিতে পারে না কোনো আন্তর্জাতিক প্রতিযোগিতায়, এমনটাই জানিয়েছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক। বছরব্যাপী প্রশিক্ষণ আর পরিকল্পনার প্রয়োজনীয়তার কথা স্বীকার করলেন এই কর্মকর্তা। শুধু ট্রেনিং তো করলে হবে না, ট্রেনিং এর সঙ্গে আমাদের ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট খেলতে হবে। আমরা হয়তো বছরে 4টে 5টা ইন্টার টুর্নামেন্ট খেলি, সেক্ষেত্রে হয়তো একটা সময় আমরা ওই জায়গাতে বসতে পারবো। আমাদের খেলতে হবে এবং টুর্নামেন্ট অংশগ্রহণ করতে হবে। প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা আর সঠিক দিক নির্দেশনা পেলে এগিয়ে যাবে দেশের হ্যান্ডবল, এমনটাই মনে করেন সংশ্লিষ্টরা। নোমান আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। আবার স্বাগত খেলার সময়ে। ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলের খবর। ইপিএল এ শনিবার মাঠে নামবে ইংল্যান্ডের বড় ক্লাবগুলো। লিগ টেবিলের 3 নম্বর দল টটেনহাম হটস্পারের প্রতিপক্ষ ওয়েস্ট ব্রমউইচ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 6:30টায়। আরেক ম্যাচে আর্সেনাল খেলবে সোয়ানসি সিটির বিপক্ষে। ম্যাচটি শুরু হবে রাত 9টায়। এছাড়া দিনের সবচেয়ে বিগ ম্যাচে লিস্টার সিটির মুখোমুখি হবে চেলসি। বাংলাদেশ সময় রাত 11:30টায় শুরু হবে এই ম্যাচটি। একেবারেই মাঝ পথে এসে দাঁড়িয়েছে ফুটবল বিশ্বের অন্যতম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ঘরোয়া আসর ইংলিশ প্রিমিয়ার লিগ ইপিএল। দলগুলোর মাঝে লড়াইটাও জমেছে বেশ। হাড্ডাহাড্ডি লড়াইয়ের এই তেজটাকে আরেকটু বাড়িয়ে দিতে নিজেদের 21তম ম্যাচে মাঠে নামবে অনেকগুলো ক্লাব। নিজেদের উঠোন লন্ডনের হোয়াইট হার্ট লেনে তুলনামূলক দুর্বল দল ওয়েস্ট ব্রমউইচকে আতিথ্য দেবে টটেনহাম হটস্পার। স্পারদের কাছে ব্রমউইচরা একেবারেই সহজ প্রতিপক্ষ নয়, যার কারণ লিগে শেষ 7 বারের দেখায় ব্যাগিসদের বিপক্ষে মাত্র একটি জয়ই মিলেছে মৌরিসিও পচেতিনি শিষ্যদের। যদিও লন্ডনের এই মাঠে শেষ 10 ম্যাচে স্পারদের মাত্র একবারই হারতে হয়েছিল ব্রমউইচের বিপক্ষে। দুর্দান্ত ফর্মে থাকা ডেল অ্যালি, হ্যারি কেইনের সঙ্গে এরিকসন ডেম্বেলে থাকায় স্পার কোচ পচেতিনি নির্ভর থাকতেই পারেন। এদিকে সোয়ানসি সিটির মাঠ লিবার্টি স্টেডিয়ামে স্বাগতিকদের আতিথ্য নেবে আর্সেনাল। সোয়ানসির বিপক্ষে সবশেষ 4 ম্যাচের 3টিতেই জয় পাওয়ায় গানাররা আছে বেশ স্বস্তিতে। সেই সঙ্গে লিবার্টি স্টেডিয়ামে সবশেষ 5 ম্যাচে গড়ে 2টি করে গোল সহ মোট 10টি গোলের পরিসংখ্যানও তাদের এ ম্যাচের আগে যোগাচ্ছে অনুপ্রেরণার খোরাক। একাদশে ওজিল, ওয়ালকট, সানচেজ, জিরুদ, রামসি, মুস্তাফিজ, জাকারা থাকায় পচা শামুকে পা কাটার সম্ভাবনা দূরে সরিয়ে রেখেছেন গানার বস ওয়েঙ্গার। এছাড়া ফুটবল ভক্তদের চোখ আটকে রাখা ম্যাচটির ভেন্যু ইপিএল এর বর্তমান চ্যাম্পিয়ন লিস্টার সিটির মাঠ কিং পাওয়ার স্টেডিয়াম, যেখানে স্বাগতিকদের প্রতিপক্ষ টেবিল টপার চেলসি। কোচ রানিয়েরি লিস্টার গেল মৌসুমে চ্যাম্পিয়ন হবার পর এবার ইতিমধ্যে দেখে ফেলেছে মুদ্রার উল্টো পিঠ। ইপিএল এ চেলসির বিপক্ষে সবশেষ 9 ম্যাচে মাত্র একটি জয় তাদের। আফ্রিকান নেশনস কাপের জন্য রিয়াদ মাহরেজ দলে নেই, তাই ভার্ডি রানিয়েরির মূল ভরসা। অন্যদিকে চেলসি কোচ অ্যান্তোনিও কন্তে ম্যাচ পয়েন্ট হাতছাড়া করতে চান না। 2009-10 মৌসুমের পর এক মৌসুমেই কখনো লিস্টারের বিপক্ষে 2টো ম্যাচে জয় পাওয়া হয়নি চেলসি। আগের লেগে 3-0 গোলে জয় পাওয়া ব্লুরা এবার সে সুযোগ কাজে লাগাতে প্রস্তুত। আলোনসো, পেদ্রো, কস্তা ও হ্যাজার্ডরা নিরাশ করবেন না বলে বিশ্বাস করেন অল ব্লু বস অ্যান্তোনিও কন্তে। সজল মিত্র, রিচার্ড, সময় সংবাদ। লা লিগার খবর। শনিবার লা লিগায় পৃথক ম্যাচে মাঠে নামবে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা ও অ্যাটলেটিকো মাদ্রিদ। রাত 9:15টায় ন্যু ক্যাম্পে লা পালমাসের মুখোমুখি হবে বার্সেলোনা। আর রাত 11:30টায় ভিসেন্তে ক্যালদেরনে অ্যাটলেটিকো মাদ্রিদের প্রতিপক্ষ রিয়াল বেটিস। শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে 5 পয়েন্ট কম নিয়ে লা লিগার তালিকায় তৃতীয় স্থানে আছে বার্সেলোনা। কাতালানদের চেয়ে 1 পয়েন্ট বেশি নিয়ে দ্বিতীয় স্থান দখল করে আছে সেভিয়া। তাই শিরোপা ধরে রাখতে হলে সামনের প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ লুই এনরিকের দলের। লিগের 18তম ম্যাচে কাতালানদের সামনে প্রতিপক্ষ লা পালমাস। ন্যু ক্যাম্পে এই ম্যাচের আগে অতিথিদের বিপক্ষে পরিসংখ্যানে এগিয়ে আছে স্বাগতিকরা। ঘরের মাঠে লা পালমাসের বিপক্ষে লিগের শেষ 17 ম্যাচের 15টিতেই জয় আছে বার্সার। দুদলে নেই তেমন কোনো ইনজুরি সমস্যা, তবে স্বস্তির বিষয় হলো গোলরক্ষক জ্যাসপার সিলিসন ফিরেছেন ন্যু ক্যাম্প শিবিরে। সেই সাথে লিওনেল মেসি, নেইমার ছাড়াও বার্সার জার্সি গায়ে সদ্যই নিজের 100তম গোল পূরণ করা এবং লা পালমাসের বিপক্ষে লিগের শেষ 2 দেখায় স্কোর করা লুইস সুয়ারেজ তো আছেনই কাতালানদের হাল ধরতে। সব মিলিয়ে পয়েন্ট টেবিলে এগিয়ে যেতে এ ম্যাচে জয় তুলে নিতে চাইবে লুই এনরিকের শিষ্যরা। বার্সেলোনার পরে 31 পয়েন্ট নিয়ে টেবিলে 4 নম্বরে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ। ভিসেন্তে ক্যালদেরনে তাদের প্রতিপক্ষ রিয়াল বেটিস, যাদের বিপক্ষে শেষ 6 দেখাতেই জয় আছে রোজি ব্লাঙ্কোসদের। এর মধ্যে 4টিতেই তাদের হজম করতে হয়নি কোনো গোল। শুধু তাই নয়, 2011 সালের পর থেকে এখন পর্যন্ত বেটিসের বিপক্ষে হারের লজ্জা পেতে হয়নি স্বাগতিকদের।
অ্যাটলেটিকো শিবিরে আক্রমণে যেমন গামেরো গ্রিজম্যানরা আছেন, তেমনি মাঝ মাঠে গাবি সোলরাও চাইবেন নিজেদের নৈপুণ্য দেখাতে। তবে রক্ষণভাগ সামলাতে গডিন, ফিলিপ লুইসদের ওপরই ভরসা রাখছেন কোচ দিয়েগো সিমিওনে। ফারজানা মুমু, সময় সংবাদ। আন্তর্জাতিক ফুটবলের আরো খবর। কোপা দেল রেতে করিম বেনজেমার শেষ মিনিটের গোলে সেভিয়ার সঙ্গে 3-3 গোলে ড্র করেছে রিয়াল মাদ্রিদ। এই ম্যাচে ড্র হলেও 2 লেগ মিলিয়ে 6-3 গোলের জয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে জিদানের দল। সে সঙ্গে স্প্যানিশ ফুটবলে টানা 40 ম্যাচ অপরাজিত থাকার নতুন রেকর্ড গড়েছে তারা। অন্যদিকে ইতালিয়ান কাপের শীর্ষ 16র প্রথম লেগে তুরিনোর বিপক্ষে 2-1 গোলের জয় পেয়েছে এসি মিলান। রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানিলোর আত্মঘাতী গোলে শুরুতেই লিড পায় সেভিয়া। তবে দ্বিতীয়ার্ধে স্প্যানিশ ডিফেন্ডার মার্কো আসেনসিওর গোলে সমতায় ফেরে রিয়াল। এর 5 মিনিট পর ইয়োভেতিচের গোলে 2-1 গোলে এগিয়ে যায় হোর্হে সাম্পাওলির সেভিয়া। আগের লেগে এগিয়ে থাকায় এ ম্যাচে বিশ্রামে রাখা হয় রোনালদো ও মাদ্রিজকে। খর্বশক্তির রিয়ালের বিপক্ষে 77 মিনিটে ইবোরা গোল করে সেভিয়াকে 3-1 এগিয়ে নেন। তবে পেনাল্টি থেকে 83 মিনিটে রামোস ও শেষ দিকে করিম বেনজেমার গোলে হার এড়ায় জিদানের দল। তবে ড্র হলেও রেকর্ড গড়ে 2 লেগ মিলিয়ে 6-3 গোলে জিতে কোয়ার্টার ফাইনালে পা রাখে রিয়াল মাদ্রিদ। এদিকে কোপা ইতালিয়ায় 27 মিনিটে বেলেত্তির গোলে এগিয়ে যায় তুরিনো। 63 মিনিটে হুরাজ কুচোর গোলে সমতায় ফেরে মিলান। এর 3 মিনিট পর বোনেভেন্তুরো গোল করে 2-1 এসি মিলানের জয় নিশ্চিত করেন। শনিবার থেকে শুরু হচ্ছে বিজয় দিবস টেনিস প্রতিযোগিতা 2016। গেল বছরের ডিসেম্বরে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা বিলম্বিত হয়ে শুরু হচ্ছে এবছর। শুক্রবার ফেডারেশনের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। এবছর মূল ইভেন্টে পুরুষ ও নারী এককের পাশাপাশি তাদের দ্বৈত ইভেন্টও আয়োজন করা হবে। এছাড়া বালক একক অনূর্ধ্ব 16 বছর এবং বালক বালিকা উভয়েরই অনূর্ধ্ব 14, 12, 10 ও 8 বছরের ইভেন্ট অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রতিযোগিতায় মোট 2,32,000 টাকার প্রাইজ মানি দেয়া হবে। 6 দিন ব্যাপী এই প্রতিযোগিতা শেষ হবে আগামী 19 জানুয়ারি। প্রতিযোগিতার সবগুলো ইভেন্ট অনুষ্ঠিত হবে জাতীয় টেনিস কমপ্লেক্সে। বাংলাদেশ ট্রাভেলার্স স্পোর্টসের তত্ত্বাবধানে দ্বিতীয়বারের মতো আয়োজন করা হলো ট্রাভেলার্স ক্রিকেট টুর্নামেন্ট। রাজধানীর শ্যামলী ক্লাব মাঠে আয়োজন করা হয়েছে এই টুর্নামেন্টের। এই টুর্নামেন্টে অংশ নিয়েছে ফেসবুক গ্রুপ ভিত্তিক 16টি দল। 2 দিন ব্যাপী এই আয়োজনের প্রথম দিনে এক্সট্রিম ট্র্যাকার্স অব বাংলাদেশ 8 উইকেটে হারিয়েছে ট্র্যাকার্স অব বাংলাদেশকে। ট্র্যাকার্স অব বাংলাদেশ প্রথমে ব্যাট করে নির্ধারিত 8 ওভারে 9 উইকেটে সংগ্রহ করে 55 রান। 56 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে 5 ওভারে 2 উইকেট হারিয়ে 56 রান তুলে নেয় এক্সট্রিম ট্র্যাকার্স অব বাংলাদেশ। গ্রুপগুলো ফেসবুকের মাধ্যমে একত্রিত হয়ে বিভিন্ন সময় দেশের বিভিন্ন দর্শনীয় স্থানে ঘুরে বেড়ায়। সামাজিক যোগাযোগ ভিত্তিক গ্রুপগুলো হওয়ায় সবার একসাথে দেখা হওয়ার সুযোগ থাকে কম, তাই সবাইকে একত্রিত করতে এই টুর্নামেন্টের আয়োজন বলে জানান আয়োজকরা। প্রতি বছরের মতো এবারও ঢাকা মহানগরী ফুটবল প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে সাবেক ফুটবলার সহ গণ্যমান্য অনেক ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উপস্থিত বক্তারা এ সময় পুরান ঢাকার খেলাধুলার ঐতিহ্য ধরে রাখতে ও নতুন প্রজন্মের শিশু কিশোরদের ফুটবলের প্রতি আগ্রহী করতে খেলার মাঠ তৈরির দাবি জানান। সেক্ষেত্রে নতুন প্রজন্মের অনেক ফুটবলার পুরান ঢাকা থেকে উঠে আসবে বলেও জানান বক্তারা। পরে প্রীতি ম্যাচে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি তুলে দেন অতিথিরা। মানিকগঞ্জে অনুষ্ঠিত হলো পিপিএল নক আউট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা। শুক্রবার পিপুলিয়া মাঠে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। শুক্রবার দিনব্যাপী আয়োজনে ঢাকা বিভাগের মোট 8টি দল অংশ নেয়। ফাইনালে মিরপুরের জেপি রাইডার্স প্রথমে ব্যাট করে 110 রানে অল আউট হয়। জবাবে 1 উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় নবাবগঞ্জের দল তাসুল্লাহ যুব সংঘ। ম্যাচ শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়, যেখানে উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক নাইমুর রহমান দুর্জয় ও সাবেক ক্রিকেটার মেহরাব হোসেন অপি। খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। Gets some width and gets it through. What a brilliant double hit 100 from Shakib Al Hassan, the third player from Bangladesh to do so. ওয়েলিংটন টেস্টে টাইগারদের রেকর্ডের দিনে সাকিব আল হাসানের ডাবল সেঞ্চুরি, মুশফিকের 1.5 শতক, দেশের পক্ষে যে কোনো জুটিতে সর্বোচ্চ 359 রানের মাইল ফলক।
অবশ্যই এটা আমার মনে হয় এখন পর্যন্ত ডেফিনেটলি, কারণ ওয়াসিসে এবং এগেইনস্ট নিউজিল্যান্ড এবং এই মাঠে অবশ্যই একটা রেকর্ড। আমরা যেহেতু এতগুলো টেস্ট খেলছি, দুজনেরই দায়িত্ব আছে যে দলের প্রয়োজনের টাইমে যত বেশি পারা যায় কন্ট্রিবিউট করা, তো সেটাই আসলে চেষ্টা থাকে। দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের 542 রানের বিশাল সংগ্রহে চাপের মুখে নিউজিল্যান্ড। দর্শক, এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আর খেলার জগতের সব খবর, সর্বশেষ খবর জানতে সঙ্গে থাকুন সময়।